Hello, my name is Kutubuddin, and today we are going to do deconstruction of the poem Hunting Snake by Judith Wright. প্রথমে আগে একটু লেখিকা সম্বন্ধে বলে নিই, যিনি লিখেছেন এই কবিতাটা। ওনার নাম হচ্ছে জুডিথ রাইট। উনি একজন অস্ট্রেলিয়ান পোয়েট ছিলেন, মানে অস্ট্রেলিয়ার কবি ছিলেন। অ্যান্ড শি ওয়াজ অ্যান এনভায়রনমেন্টালিস্ট অলসো। এনভায়রনমেন্টালিস্ট মানে পরিবেশ, যিনি পরিবেশের যেমন ধরো বিকজ অফ হিউম্যান পরিবেশে যে ব্যাড ইফেক্টসগুলো হয়, যেমন আমরা প্লাস্টিক ব্যবহার করি বা বিভিন্ন ধরনের আবর্জনা সৃষ্টি করে সেগুলো আমরা ডাম্প করে দিই, তার ফলে কী হয়, পরিবেশের ক্ষতি হয়, বা আমরা গাছ কেটে নিই। তো উনি সবসময় ওই পরিবেশের হয়ে কথা বলতেন। তো দ্যাট ইজ দ্য রিজন ওনাকে বলতে এই ধরনের যারা কাজ করেন পরিবেশ নিয়ে বা পরিবেশের হিতে যারা কাজ করেন, দে আর কল্ড এনভায়রনমেন্টালিস্ট, অ্যান্ড শি ওয়াজ ওয়ান অফ দ্য এনভায়রনমেন্টালিস্ট। এবং in the year 1991 she was awarded with Queen's Gold Medal for Poetry in 1991. এই award-এ she was given that award. Okay, anyway, so she was a very accomplished poet. Anyways, এখন আমরা একটু যে কবিতাটা লিখেছিলেন হান্টিং স্নেক সেটা একটু রিসাইটেশন করে নেব, অ্যান্ড দেন উই উইল গো টু বেঙ্গলি লাইন বাই লাইন deconstruction and analysis. Okay, so let's get started. Sun warmed in this late season's grace under the autumn's gentlest sky. We walked and froze, half through our pace. The great black snake went reeling by. Head down, tongue flickering, on the trail. He quested through the parting grass. Sun glazed his calves of diamond scale, and we lost breath to see him pass. What track he followed, what small food fled, living from his fierce intent, we scarcely thought. Still as we stood, our eyes went with him as he went. Cold, dark, and splendid, he was gone into the grass that hid his prey. We took a deeper breath of day, looked at each other, and went on. Okay, guys, এবার আমরা লাইন বাই লাইন অ্যানালিসিসে যাই। চলো, লেটস গো টু দি ফার্স্ট স্ট্যান্জা। আচ্ছা, একটু স্ট্রাকচারটা বলি, পোয়েম স্ট্রাকচার। এটা দিস পোয়েম ইজ ডিভাইডেড ইন্টু 4 স্ট্যান্জাস, 4টে স্ট্যান্জা আছে, এবং প্রত্যেকটা স্ট্যান্জাতে 4টে করে লাইন আছে, সেই জন্য এটাকে বলা হয় একটা কোয়াট্রেন। সো এই পুরো পোয়েমটা 4টে কোয়াট্রেন নিয়ে তৈরি। দ্যাট মিনস ইন টোটাল 16 লাইনস। ফার্স্ট 3টে কোয়াট্রেনে যে রিদম প্যাটার্নটা আছে সেটা হচ্ছে এ বি, মানে ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইনে মিল আছে, আর সেকেন্ড লাইনের সঙ্গে ফোর্থ লাইনে মিল আছে। এটা চলছে ফর দ্য ফার্স্ট 3 কোয়াট্রেন্স, 3টে কোয়ার্টার। লাস্ট কোয়াট্রেন অর যে লাস্ট স্ট্যান্জা সেটাতে রিদম প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এ বি বি এ, তার মানে ফার্স্ট আর ফোর্থ লাইনটা ম্যাচ আছে, সেকেন্ড অ্যান্ড থার্ড লাইনটাতে ম্যাচ আছে। ওকে, সো লেটস গো টু দ্য ফার্স্ট 2 লাইনস. Okay, so if we go to the first 2 lines, sun warmed in this late season's grace under the autumn's gentlest sky. So এখানে কয়েকটা ওয়ার্ড আছে, দেখো, sun warmed, that means একটা হট সান আর একটা ওয়ার্ম সান। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখবে, হট মানে গ্রীষ্মকালে যে আমাদের যে গরম লাগে, দ্যাট ইজ কল হট। তো সামার ইজ হট, বাট ধরো উইন্টার বা শীতকাল, এবং শীতকালে যদি সূর্যরশ্মিটা আমরা নিই, আমাদের কিন্তু তখন আর গরম লাগে না, তখন আমাদের উষ্ণ লাগে। সো অ্যাকচুয়ালি হট অ্যান্ড ওয়ার্ম, দে আর ডিফারেন্ট। তো এইখানে যে সানটা বলা হয়েছে সেই দিনের বা সেই সিজনের, সেটা হচ্ছে ওয়ার্ম সান। দ্যাট মিনস ইফ ইউ গো আন্ডার দ্য সান ইউ উইল ফিল আরাম বোধ করবে, ইউ উইল ফিল প্লেজেন্ট। তো এই বলছে সান ওয়ার্ম, এই ধরনের একটা সূর্যের কথা বলা হয়েছে। ইন দিস লেট সিজনস গ্রেস, লেট সিজন মিনস অটমকে বলা হচ্ছে। ইন অস্ট্রেলিয়া অটম ইজ কল্ড দ্য লেট সিজন। সিজনস গ্রেস, তার মানে এই যে সিজনটা কি নিয়ে এসছে, তার সঙ্গে গ্রেস নিয়ে এসছে। অ্যাজ উই নো, গ্রেস ইজ অ্যান পজিটিভ অ্যাডজেক্টিভ। তার মানে গ্রেস মানে কি, এই সিজনটা তার সঙ্গে মনোরম পরিবেশ নিয়ে এসছে এবং তার সঙ্গে ওয়ার্ম সান নিয়ে এসছে, সো দ্যাট উই ক্যান অল এনজয় দ্য বিউটি অফ নেচার। এখানে এইভাবে বলা যায়, বা গ্রেস কথাটাকে আরেকভাবে ইউজ করা হয়, যদি রিলিজিয়াসলি ইউজ করি, দেখবে গ্রেস অফ গড আমরা বলি, তার মানে গডের সঙ্গে আমরা গ্রেসটাকে তুলনা করছি। তার মানে কবি বলতেই চাইছেন, লেখিকা বলতেই চাইছেন যে পরিবেশটা এত ভালো এবং সানটা এত ওয়ার্ম যে ইট লুকস লাইক এগুলো সবই হচ্ছে ভগবানের আশীর্বাদ। আন্ডার দ্য অটমস জেন্টলেস্ট স্কাই, এবার পরের লাইনে আমরা অটম এই সিজনটার নামটা পেলাম।
অ্যান্ড জেন্টলেস্ট স্কাই, তার মানে স্কাইটা আকাশটা কীরকম জেন্টলেস্ট মানে সেম থিং আগেন ইটস ভীষণ মনোরম, ইট ইজ ক্লিয়ার, এখানে কোনো মেঘের আওয়াজ নেই, ঝড়ের পূর্বাভাস নেই, কিছু নেই। তার মানে অ্যাকচুয়ালি ওই দিনটার একটা পিকচার দেওয়া হচ্ছে, যে পিকচারটা হচ্ছে ইটস আ বিউটিফুল ক্লিয়ার ফিল্ড উইথ সানরেজ একটা দিনের কথা বলা হচ্ছে, এবং যে দিনটাতে মানুষ গডস ব্লেসিংস পেতে পারে, এবং মনে হচ্ছে যে ভগবান পুরো দিনটাকে নিজের মতো করে সাজিয়ে দিয়েছেন, সো দ্যাট পিপল অন আর্থ ক্যান এনজয় দ্যাট ডে। পরের দুটো লাইনে চলে যাই। এই পরের দুটো লাইনে কিন্তু থার্ড লাইনে আমরা একটা টার্ন পাবো। এখানে টার্নটা কোথাও হঠাৎ করে, তাহলে এরকম একটা পরিবেশ যাচ্ছে। এই পরিবেশ আরেকটা জিনিস বলিনি, দেখো, সান ওয়ার্মড ইন দিস লেট সিজনস গ্রেস আন্ডার দ্য অটমস জেন্টল স্কাই উই ওয়াকড। থার্ড লাইনে উই ওয়াকড অ্যান্ড দেন একটা কমা আছে, তার মানে এরকম একটা পরিবেশে কারা হাঁটছিল এখানে, তাহলে একটা ফার্স্ট পার্সনের ইন্ট্রোডাকশন আছে। উই কথাটা বলা হচ্ছে, উই মানে উই ডোন্ট নো, মেবি দে আর কাপলস, এটা হতে পারে মেবি উই এর মধ্যে একজন আছেন জুডিথ রাইট, আর একজন হচ্ছেন ওনার সঙ্গী বা সঙ্গিনী, ইট ইজ নট ক্লিয়ার, বাট উই এই কথাটা কেন বলা হয়েছে, বিকজ এটা কিন্তু এই পরিবেশটাকে আরও ভালো করে দিয়েছে। উই ওয়াকড মানে এই সুন্দর পরিবেশে তারা হাঁটতে বেরিয়েছে। এখানে আই না বলে উই কেন বলা হচ্ছে, বিকজ দেখো যদি আমরা হাঁটতে বেরোই তাহলে ধরো একটু গাছপালা আছে বা একটু ফাঁকার দিকে, একটু মনোরম পরিবেশের দিকে হাঁটতে পারো, বাট পরিবেশটা যতই মনোরম হোক, আমি যদি একা হাঁটি তাহলে দেয়ার উড বি আ ডিগ্রি অফ ফিয়ার ইন মাই মাইন্ড, আমার মনে একটা ভয়ের উদ্রেক হয়, বিকজ আই এম অ্যালোন। তারপর প্লাস আমার সঙ্গে কথা বলার নেই, সে পরিবেশটাকে যতটা ভালোভাবে এনজয় করা দরকার এনজয় করতে পারবো না। যাতে ওই অসুবিধাটা না হয় তার জন্য কবি ওই উই মানে লেখিকা ওই উই কথাটাকে ইউজ করেছেন, সো দ্যাট মিনস ওই ভয়টা আর থাকবে না। দ্যাট মিনস উনি আছেন এবং ওনার সঙ্গে আর একজন কোম্পানি দেওয়ার জন্য কেউ আছেন, দ্যাট মিনস দ্যাট মেক্স দ্য ডে মোর এনজয়েবল। সেই এই জিনিসটা কিন্তু আরও এনজয়েবল করে দিচ্ছে। আর এখানে দেখো ওই পুরো সান ওয়ার্ম, ওখানে ফার্স্ট লাইন থেকে যে সেন্টেন্সটা শুরু হয়েছে, দ্যাট এন্ডস ইন উই ওয়াকড, মানে প্রায় 2.5 লাইনস পরে শেষ হয়েছে। এই ধরনের এটাকে বলা একটা লিটারারি ডিভাইস, এইরকম একটা লিটারারি ডিভাইস ইউজ করে যাকে বলা এনজামমেন্ট। Yes, I will repeat that term, that is called enjambment. What is enjambment? Enjambment মানে যখন আমরা প্রত্যেকটা লাইনে ফুল স্টপ দিয়ে শেষ করি না, উই কমপ্লিট অ্যাজ ইফ আমার মনে হয় যে একটা রানিং সেন্টেন্স চলছে, ঠিক সেরকমই দেখো সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস আন্ডার দ্য অটমস জেন্টল স্কাই উই ওয়াকড, মনে হচ্ছে যে পুরো একটা রানিং সেন্টেন্স বলো। কেন এইভাবে সৃষ্টি করা হয়, সো দ্যাট তার মানে বোঝা যাচ্ছে সেই দিনটাতে কোনো বাধা নেই, মানে ওই দিনটা খুব সুন্দরভাবে ফ্লো করছে, দ্যাট মিনস দের ইজ নো অবস্টাকল ইন দ্যাট ডে, দ্যাট ইজ দ্য রিজন। এই ফিলিংটা একটা তার মানে একটা ফ্লোর ফিলিং দেওয়া আছে, দ্যাট মিনস এভরিথিং ইজ গোয়িং পারফেক্ট, এভরিথিং ইজ গোয়িং ফাইন। বাট যে কেন এটা সৃষ্টি করা আছে, কারণ এর পরেই এই এত সুন্দর ফ্লোটা অল অফ এ সাডেন ইজ গোইং টু স্টপ কীভাবে হবে, অ্যান্ড ফ্রোজ হ্যাভ থ্রু আ পেস, তারপরে দেখো ফুল স্টপ দেওয়া আছে, অ্যান্ড ফ্রোজ হ্যাভ থ্রু, যে ফ্রোজ কথাটা, তারপরে এই ফ্লোর মধ্যে হঠাৎ করে ফ্রোজ মানে কি, হঠাৎ করে থেমে যাওয়া, থেমে শুধুমাত্র থেমে যাওয়া না, থেমে একদম জমে যাওয়া, তার মানে ফ্রোজ মানে কি মোশনলেস হয়ে যাওয়া, দ্যাট মিনস এমন কিছু একটা দেখলো বা এমন কিছু একটা ঘটনা হলো যে ফ্লোটা একদম ইমিডিয়েটলি সাডেনলি বিকামস টু অ্যান হল্ট, অ্যান্ড what happens and why that happened সেটা আমরা পরের লাইনে পড়বো। আচ্ছা, তাহলে কি হয়েছে, ফ্রোজ হ্যাভ থ্রু আ পেস মানে যে পেসটা ছিল সেটা হ্যাভ থ্রু মানে ফ্রোজ মানে একদম থেমে গেল, দ্যাট মিনস তারা হাঁটছিলেন, দে অল অফ আ সাডেন দে স্টপড। সো এই জিনিসটাকে ইউজ করা হচ্ছে, দিস ইজ কল্ড সেজুরা। ওকে, আই রিপিট, দিস ইজ কল্ড সেজুরা। হোয়াট ইজ সেজুরা? সেজুরা মানে আমি এই লিটারারি ডিভাইসটাকে ইউজ করলাম এই ফ্লোটাকে একদম স্টপ করে দেওয়ার জন্য, সেই জন্য দেখো ওখানে হ্যাভ থ্রু আ পেস, তাহলে হ্যাভ থ্রু এই কথাটাকে ইউজ করা হয়েছে। হ্যাভ থ্রু মানে যেতে যেতে অর্ধেকটা যেয়ে থেমে যাও, অ্যান্ড তারপরে দেখো পেসের পরে একদম ফুল স্টপ, তার মানে হয়তো এক পা গিয়ে একদম ফুল স্টপ, আর কোনো যাওয়ার রাস্তা নেই, রাস্তা আছে কিন্তু আই ক্যান নট মুভ। সো তাহলে প্রথম তিনটে লাইনে আমরা কিন্তু দুটো লিটারারি ডিভাইস ইউজ করলাম, একটা এনজামমেন্ট টু গিভ দ্য ফ্লো, আবার ঠিক তার অপোজিট একটা লিটারারি ডিভাইস সেজুরা ইউজ করলাম টু স্টপ দ্যাট ফ্লো। না ওয়াই দ্যাট ফ্লো স্টপ, ওই ফ্লোটা স্টপ কেন হলো, লেটস গো টু দি নেক্সট লাইন।
Okay, the last line of the first stanza is the great black snake went reeling by. Now এখানে আমরা এর আগের লাইনটাই পড়েছিলাম যে এভরিথিং অল অফ এ সাডেন এভরিথিং স্টপড, যেখানে উই বলে যাদেরকে সম্বোধন করা হয়েছিল দে অলসো স্টপড, অ্যান্ড তার ফলে এই যে একটা পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ ছিল যেখানে গ্রেস ছিল অ্যান্ড ফ্লো ছিল, এভরিথিং বিকেম স্ট্যান্ড স্টিল। নাও ইন দিস লাইন এটাকে নাও ইট ইজ what is why everything stopped? Because of a snake, and this is not an ordinary snake. এখানে first word uses the. Why the? That means we use the to give importance to something. For example, আমি যদি বলি a teacher, the teacher. a teacher মানে যে কোনো একজন শিক্ষক, আর the teacher মানে I am particularly talking about a particular teacher. এখানে সেই জন্য জাস্ট টু গিভ ইম্পর্টেন্স ফার্স্টে দ্য ইউজ করা হয়েছে, অ্যান্ড দেন ইউ ক্যান সি গ্রেট। নাও গ্রেট ক্যান বি ইউজ ইন এ পজিটিভ সেন্স, it can be used in a negative sense. Let me give one example. If I say he was a great man, it is used in a positive statement. But if I use it for an animal, for example, that was a great lion, তাহলে আমি কি বলবো? That means the lion was powerful, the lion was savage, the lion was extremely ferocious. ঠিক সেই রকমই বিকজ অফ দ্য স্নেক, এই স্নেকের সঙ্গে গ্রেট কথাটা ইউজ করে, দ্যাট মিনস ইট ইজ ইউজ ইন এ নেগেটিভ সেন্স। নেগেটিভ সেন্স ইন দিস নেগেটিভ সেন্স মানে হচ্ছে যে ইটস নট অ্যান অর্ডিনারি স্নেক, ইটস নট হার্মলেস, ইট ক্যান বি ডেঞ্জারাস, সেটাই বলা হচ্ছে। নেক্সট সেটাকে আবারও রিকনফার্ম করা হচ্ছে বাই ইউজিং দ্য ওয়ার্ড ব্ল্যাক। ব্ল্যাকের সঙ্গে আমরা কী তুলনা করি? ব্ল্যাক মিনস ডেথ, ব্ল্যাক মিনস ফিয়ার, ব্ল্যাক মিনস ইভেল। তো এই কথাগুলোর জন্য কি সেই জন্য সো দ্য ডেসক্রিপশন অফ দ্য স্নেক, ইন রিডার্স মাইন্ড, ইফ ইউ থিঙ্ক দ্য অ্যান্ড দেন গ্রেট অ্যান্ড দেন ব্ল্যাক, তার মানে একটা বিশাল বড় একটা 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 স্নেকের একটা ছবি আমাদের সামনে কিন্তু আসছে। সে আবার চলে যায় ওয়েন্ট রিলিং বাই। রিলিং বাই, রাইট, মানে তার ওর মুভমেন্টটা কীরকম, ওয়াই রিল কথাটা ইউজ করা হচ্ছে। দেখো রিল মানে ওই হেঁচড়াতে হেঁচড়াতে যাওয়া, দ্যাট ইজ কল্ড রিলিং বাই। নাও দ্য স্নেকস দে অ্যাকচুয়ালি মুভ ভেরি সুইফটলি, বাট রিলিং কথাটা কখন ইউজ করা হতো? সাপোজ ইফ ইউ উন্ড সামওয়ান, তুমি যদি কাউকে আঘাত করো বা যদি কেউ খুব ইনজার্ড হয়ে যায়, তো সে যেভাবে মাটির উপরে হাঁচড়াতে হাঁচড়াতে যায়, দ্যাট ইজ কল্ড রিলিং। নাও এখানে স্নেকটাকে মুভমেন্টটা বলা হয়েছে রিলিং। দ্যার ইজ এ রিজন, বিকজ এই রিলিং এর আর একটা মানে হচ্ছে ফিয়ার অর শক। তাহলে এইখানে এই একটা ওয়ার্ড দিয়ে দুটো মিনিংকে বোঝানো যে ইটস দ্য মুভমেন্ট অফ দ্য স্নেক, যে ও মাটিতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে যাচ্ছে, অ্যান্ড সেকেন্ড ইটস দ্য মেন্টাল কন্ডিশন, ইটস আ মেন্টাল স্টেট অফ দ্য পার্সন অর অফ দ্য পিপল হু আর লুকিং অ্যাট দ্য স্নেক, মানে যারা দেখছে তাদের মেন্টাল কন্ডিশনটা বোঝাবো, অ্যান্ড দ্য মুভমেন্ট অফ দ্য স্নেক এটা বোঝাবো। সো দিস ইজ দি মিনিং অফ দ্য লাস্ট লাইন। সো দিস ইজ দি এন্ড অফ দ্য ফার্স্ট স্ট্যান্জা। লেটস গো টু দি নেক্সট স্ট্যান্জা। ওকে, লেটস গো টু দি সেকেন্ড স্ট্যান্জা। Now the second stanza, first দুটো লাইন কি আছে? Head down, tongue flickering, on the trail he quested through the parting grass. Now এই দুটো লাইনকে আমি দু তিনটে পয়েন্ট অফ ভিউ দিয়ে এক্সপ্লেন করব তোমাদের জন্য। ফার্স্ট দেখো, লেখা আছে হেড ডাউন, মানে ওই স্নেকের মুভমেন্টটা কী হচ্ছে? মাথা নিচু করে হাঁটছে। দ্যাট মিনস এটা থেকে কবি এটা বোঝাতে চাইছেন যে হেড ডাউন, দ্যাট মিনস দ্য স্নেক ইজ নট অ্যারোগ্যান্ট, ইভেন দো একটা স্নেকের অনেক কোয়ালিটি আছে, ইটস আ দ্য গ্রেট ব্ল্যাক স্নেক, কিন্তু তাও ইনস্টেড অফ দ্যাট স্নেকস পাওয়ার, এত শক্তিশালী এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও সে কিন্তু ভীষণ হাম্বল। দ্যাট ইজ দ্য রিজন এখানে হেড ডাউন কথাটা ইউজ করা হয়েছে। ওকে, সো দ্যাট মিনস জুডিথ রাইট এটা বলার চেষ্টা করছে, দ্য স্নেক ইজ পাওয়ারফুল বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম দ্য স্নেক ইজ ভেরি হাম্বল, দ্য স্নেক ইজ ভেরি জেন্টাল। তার মানে এটা বলতে উনি তো একজন এনভায়রনমেন্টালিস্ট ছিলেন, তো উনি বলতে চাইছেন ইফ ইউ ডোন্ট disturb the snake is not going to disturb you. So ওই হেড ডাউন কথাটা এক্স্যাক্টলি ওই রিজনের জন্য দেওয়া হচ্ছে। তারপরে টাং ফ্লিকারিং, টাং ফ্লিকারিং মানে কি? জিভটা মানে লক করছে। সো উই নো ওয়েন a snake moves their tongue flickers, তো এখান থেকে আবার কিন্তু বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম জুডিথ রাইট এটাও বলার চেষ্টা করছেন দ্যাট ডাজ নট মিন হেড ডাউন মানে এটা নয় যে দ্য
দ্য স্নেক ইজ পাওয়ারলেস। আবার মনে করিয়ে দিচ্ছে রিডারকে, বাট তোমাদেরকে এটাও মনে রাখতে হবে যে হাউ মাচ ডেঞ্জার আ স্নেক ক্যান পজেস, মানে কতটা ডেঞ্জারাস একটা স্নেক হতে পারে। অন দ্য ট্রেল মানে রাস্তা, একটা মানে ঠিক একটা রাস্তা নয়, মানে তৈরি রাস্তা নয়, যেমন কিছু মানুষ বা জন্তু জানোয়ার হেঁটে ওই জায়গা দিয়ে পেরিয়ে গেলে যেমন ওখান দিয়ে একটা চিহ্ন তৈরি হয়ে যায়, মানে দেখে বোঝা যায় যে এটা একটা রাস্তার মতো। তো সেরকম ওই ট্রেলের উপর দিয়ে সেই স্নেকটা মুভ করছিল। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস। না, হি কোয়েস্ট মানে সার্চ, তাহলে সার্চ ইউজ করা যেত, বাট এখানে জুডিথ রাইট এক্স্যাক্টলি কোয়েস্ট কথাটা ইউজ করেছেন। ওয়াই কোয়েস্ট কথাটা ইউজ করেছেন? ইট হ্যাজ টু রিজনস, মানে দুটো পয়েন্ট অফ ভিউ পাওয়া যায়। ফার্স্ট ইজ কোয়েস্ট, এই কথাটা কখন ইউজ হতো? যখন যখন ওই নাইটসরা ছিল না ইংল্যান্ডে, খুব বড় যোদ্ধা যারা, সো তারা যখন যুদ্ধে বেরোতো তো তাদের ক্ষেত্রে এই কোয়েস্ট কথাটা ইউজ করে। তখন বলা হতো না দে ওয়্যার সার্চিং ফর এনিমিজ, এরকম বলা হতো, তাই বলে দে ওয়্যার কোয়েস্টিং এনিমিজ, মানে বিকজ দে ওয়্যার রুথলেস, মানে এতটাই ওদের সাহসিকতা ছিল, এতটাই ওরা সাহসী বা বীর যোদ্ধা ছিলেন, তো তাই জন্য এই কোয়েস্ট কথাটা ইউজ করতো। ঠিক ওই নাইটসদের জন্য কোয়েস্ট কথাটা ইউজ করা, তো আবার এখানে স্নেকের জন্য ইউজ করা। দ্যাট মিনস এটা থেকে এটা বলা হচ্ছে হাউ ব্রেভ, হাউ কারেজিয়াস, হাউ ফিয়ারলেস আর স্নেক ইজ, সেই জন্য কোয়েস্ট কথাটা ইউজ করা হয়েছে। নাও আর একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে কোয়েস্ট মানে তো বললাম যে খুব একটা বড় ওয়ার্ড, যেটা বেশ সাহসী বীর যোদ্ধাদের জন্য ইউজ করা, বাট দিস স্মল স্নেক ইজ, এর সঙ্গে কোয়েস্ট কথাটা ইউজ করে রিডারের মাইন্ডে এটা একটা কিউটনেস অ্যাড করা। ফর এক্সাম্পল আমি যদি বলি কি দ্য অ্যান্ট, একটা পিঁপড়ের কথা বল, দ্য অ্যান্ট ওয়াজ কোয়েস্টিং ফর ফুড, তো এখান থেকে একটা কি হচ্ছে, একটা আদরের একটা ভাব আসে যে অ্যান্টের জন্য কিন্তু ওই ফুডটা ছোট্ট একটা দানা, হয়তো মিছরির দানা বা চিনির দানা, সেটাও কিন্তু কোয়েস্ট, তার জন্য ওকে অনেক সাহসিকতার পরিচয় দিতে হয়, অনেক বাধা বিপত্তি ডেঞ্জার অতিক্রম করে ওই চিনিটার দানাটায় পৌঁছতে হয়। সো ফর মি, ইভেন দো ইট ইজ স্মল, ফর দ্যাট অ্যান্ট দ্যাট ইজ আ প্রিটি বিগ থিং, খুব বড় একটা জিনিস, এবং সেটা আমাদের চোখে কী মনে হয়, ভীষণ আদরের লাগে, এবং দ্যাট ইজ ভেরি কিউট টু আস। তো এইভাবে উনি বলতে চাইছেন অ্যাট দ্য সেম পয়েন্ট অফ, তার মানে দুটো পয়েন্ট অফ ভিউ দিচ্ছেন যে স্নেক, ইন ওয়ান হ্যান্ড আ স্নেক ইজ কারেজিয়াস, ফিয়ারলেস, ব্রেভ, জাস্ট লাইক নাইটস, মানে ইতিহাসের পাতায় নাইটসদের মতো বীর। আর একটা জায়গায় তিনি বলতে চাইছেন যে বাট ইউ শুড নট বি অফ্রেড অফ ইট, এতটাও ভীত হয়ে না যে ইউ ওয়ান্ট টু কিল দ্যাম, মানে উনি বলতে চাইছেন যে কিন্তু এই জিনিসটা হয়তো ও একটা ছোট্ট ইঁদুরই খুঁজছে, তো সেটা তোমার চোখে হয়তো ভেরি স্মল, বাট তার জন্য দ্যাট ইজ অলসো কোয়েস্ট। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম ইট ইজ ফিয়ার, দ্য স্নেক ইজ কারেজিয়াস, বাট ইন আওয়ার আইজ ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট কিউট। সেই জন্য এই কোয়েস্ট কথাটা দুভাবে ইউজ করা যায়। সেকেন্ড চলে যায় দেখো, থ্রু দ্য পার্টিং গ্রাস। গ্রাস মানে কি, পার্টিং মানে আলাদা হয়ে যাও, না এখানে একটা পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্সনিফিকেশন? পার্সনিফিকেশন মিনস গাইজ কি, যদি একটা নন হিউম্যানকে হিউম্যান লাইক কোয়ালিটিস দেওয়া হয় তাদের পার্সনিফিকেশন বলা। এখানে গ্রাস তো আর মানুষ নয়, এবং তারা সরে যেতে পারে না দুদিকে, কিন্তু এখানে পার্টিং গ্রাস মানে এখানে ওকে হিউম্যান লাইক কোয়ালিটি দেওয়া হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে দ্য গ্রাস ইজ অলসো পেইং রেসপেক্ট, অর এটা একটা বলতে, অর দ্য গ্রাস ইজ অলসো হেল্পিং দ্য স্নেক টু ফাইন্ড ইটস প্রে, মানে শিকার খুঁজতে সাহায্য। দ্যাট মিনস এটাও বলা হচ্ছে, দ্যাট মিনস ইন নেচার এভরিথিং ইজ ইন হারমোনি, মানে নেচারের মধ্যে সব কিছুর মধ্যে একটা সাদৃশ্য আছে, সবাইকে একে অপরকে হেল্প করে এই পুরো নেচারটাকে ইট ইট কিপস দ্য নেচার বিউটিফুল। এখানে আরেকটা জিনিসও বলা যায়, উনি যেহেতু বলেছি আমি যে জুডিথ রাইট একটা এনভায়রনমেন্টালিস্ট, আপনি উনি এই মেসেজটা দিতে চাইছেন যে নেচারের সংরক্ষণের জন্য মানুষের ইন্টারভেনশন প্রয়োজনে, মানুষের প্রয়োজন নেই। তুমি যদি নেচারটা যেরকম আছে সেরকমই রেখে দাও, নেচার উইল টেক কেয়ার অফ ইটসেলফ। নেচার কিন্তু নিজের যত্ন বা নিজের সুরক্ষা করতে পারে। সো দ্যাট ইজ দ্য রিজন জুডিথ রায় আসলে এই মেসেজটাও দিচ্ছেন যে স্টে অ্যাওয়ে ফ্রম নেচার, দূর থেকে এর সৌন্দর্য দেখো, বাট ডোন্ট ট্রাই টু চেঞ্জ এনিথিং ইন দ্য নেচার। তুমি যদি নেচারে কোনো কিছু চেঞ্জ করতে যাও, দ্যাট ইজ নট গোয়িং টু বি গুড ফর দ্য অ্যানিমালস হু লিভ ইন দ্য নেচার, মানে নেচারের মধ্যে যারা যে সমস্ত জন্তু জানোয়ার থাকে তাদের জন্য ভালো হবে না, আবার
ইন দ্য লং রান ভবিষ্যতে সেটা আমাদের জন্য ভালো হবে না। সো এই মেসেজটা কিন্তু এটার মধ্যে দেওয়া হলো। পরে লাস্ট দুটো লাইন চলে যাই, মানে সেকেন্ড স্ট্যান্ডার। এখন লাস্ট দুটো লাইন বলছে, সান গ্লেজড হিজ কার্ভস অন ডায়মন্ড স্কেল অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস। নাও এখানে একটা কনফিউজিং একটু ব্যাপার আছে, দেখো বলছে সান গ্লেজড মানে চকচক করছে, অন হিজ অবভিয়াসলি সান আছে বলে প্রথমেই আমরা বলছি সান ওয়ার্ম ডে ছিল, তো বলছে ওই সূর্যরশ্মি যখন ওই সাপটার উপরে পড়ছে গ্লেজ করছে, অবভিয়াসলি এটাই হয় চকচক করে। বাট হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল, ফার্স্ট অফ অল স্কেল থাকে না, স্কেল ওই স্কেল যেটা বোঝা যায় না, এই স্কেল মানে কি আমাদের এখানে যেমন ধরো আঁশ, অফকোর্স সাপেরও আঁশ থাকে, বাট দে আর নট ডায়মন্ড শেপড। তাহলে এখানে ডায়মন্ড স্কেল কেন বলা হয়েছে? ফার্স্ট অফ অল এটা থেকে রিডার মনে জুডিথ রাইট এটা সৃষ্টি করছেন যে ওই কাপলটা বা যারা দেখছিল ওই সাপটাকে, দে ওয়ার ভেরি ক্লোজ টু দ্য স্নেক, মানে এত ক্লোজ ছিল যে তার আঁশগুলোকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল। এখান থেকে বোঝা যাচ্ছে দ্য প্রক্সিমিটি, দ্যাট মিনস দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্নেক অ্যান্ড দোজ টু পিপল ওয়ার ভেরি ক্লোজ। এটা একটা ফার্স্ট থিং। আর একটা সেকেন্ড হচ্ছে যেমন ডায়মন্ড কথাটা ইউজ করা যায়, স্কেল মানে আঁশ, ডায়মন্ড মিনস এটা বোঝা যাচ্ছে হাউ প্রেশাস, হাউ, যেমন ডায়মন্ড কীরকম দেখতে, ভীষণ সূর্যরশ্মি পড়লে ইট লুকস বিউটিফুল, খুব ভীষণ সুন্দর দেখতে লাগে। দেখেন ডায়মন্ড স্কেল দিয়ে উনি বলতে চাইছেন হাউ বিউটিফুল দ্য স্নেক ওয়াজ, ওই স্নেকটা কত সুন্দর দেখতে ছিল। ওকে, দ্যাট ইজ দ্য রিজন। কারণ তার পরের লাইনটা তো এবারে পরের লাইনটায় যে দিচ্ছেন যে অ্যাজ উই লস ব্রেথ টু সি হিম পাস, তার মানে বলছে যে এবং যখন ও আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছিল উই লস ব্রেথ, আমরা নিঃশ্বাস নিতে ভুলে গেছি। দ্যাট মিনস দ্য সাইট মাস্ট বি বিউটিফুল, মানে এতটাই সুন্দর হতে হবে যাতে আমরা নিঃশ্বাস নিতে ভুলে যাই, তার জন্য ওই ডায়মন্ড স্কেল কথাটা ইউজ করা হয়েছে। ওকে, সো দিস ইজ দি এন্ড অফ দি সেকেন্ড স্ট্যান্জা। নাও উই উইল গো টু দি থার্ড স্ট্যান্জা। Okay, the third stanza is, what track he followed, what small food fled living from his fierce intent, we scarcely thought. Okay, what track he followed, ও কি ট্র্যাক ফলো করছিল, তার মানে সাপটা কি হচ্ছে ট্র্যাক, মানে যে কোনো একটা ওর প্রে মানে যে শিকার, সেই শিকারটা যে দিক দিয়ে গেছে সেখানে একটা চিহ্ন ছেড়ে গেছে, তো ওটাকে বলা হয় ট্র্যাক, সেই ট্র্যাকটাই এই সাপটা ফলো করছিল। বাট হোয়াট ইজ দ্যাট অ্যানিমাল, কোন অ্যানিমেলটাকেও ফলো করছিল, দে ডোন্ট নো, যারা দেখছিল তারা বলছে উই ডোন্ট নো হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট স্মল ফুড ফ্ল্যাড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, বলছে কোন ফুডটা তার ফিয়ার্স ইন্টেন্ট থেকে পালিয়ে গেছে বা পালাচ্ছে, মানে কোন শিকারটা পালাচ্ছে এই সাপটার থেকে, উই ডোন্ট নো। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, হোয়াট স্মল ফুড ফ্ল্যাড লিভিং ফ্রম হিজ ফিয়ার, মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে হাউ পাওয়ারফুল দ্যাট স্নেক ইজ, মানে ওই স্নেকটা কতটা কন্ট্রোল করে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে স্নেক ইজ অলসো দ্য কিং ফর স্মল অ্যানিমালস। তার মানে এটা থেকে জুডিথ রাইট এটা বলছেন যে এমন কোনো ছোট শিকার নেই যেটা সহজে এই সাপটার কবল থেকে বেঁচে ফিরে যেতে পারে। তো সেই জন্যই ও ভাবছে যে এমন কোন অ্যানিম্যাল আছে যে এই দ্য গ্রেট ব্ল্যাক স্নেকটার কবল থেকে ছেড়ে পালিয়ে গেছে, অ্যান্ড দ্যাট স্নেক ইজ অ্যাকচুয়ালি হান্টিং, মানে ওই হান্টিং মানে কি খুঁজে শিকার করা, এবং সেই দ্যাট ইজ দ্য রিজন এই পোয়েমটারও নাম দেওয়া আছে হান্টিং স্নেক। সো এখানে এখান থেকে বোঝা যাচ্ছে হাউ ডমিনেন্ট দিস স্নেক ইজ, দ্যাট মিনস ওখানে যত আশেপাশে যত ছোট ছোট জন্তু ছিল তাদের মধ্যে কিন্তু দিস স্নেক ইজ দ্য কিং অফ দ্যাম। তো দ্যাট মিনস অ্যাকচুয়ালি অগেন জুডিথ রাইট রিডারকে মনে করে দিচ্ছেন ইট মে বি কিউট, ইট মে হ্যাভ ডায়মন্ড স্কেলস, ইট মে লুক সো বিউটিফুল, তুমি তোমার নিঃশ্বাস নিতেও ভুলে যেতে পারবে এত সৌন্দর্য থেকে, বাট আগেন আবার রিমাইন্ড করেছেন, বাট দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কিং অফ হিজ ওন এরিয়া, মানে এই স্নেকটা কিন্তু নিজের এলাকার রাজা। আর এখানে ফিয়ার্স ইন্টেন্ট মানে কি, প্রবল ইচ্ছা। তার মানে এখানে আরেকটা স্নেকের আরেকটা কোয়ালিটির কথা বলা হচ্ছে, স্নেক ইজ সিঙ্গল মাইন্ডেড। স্নেকটা এখন কেবলমাত্র দ্য ওনলি পারপাস অফ দ্যাট স্নেক ওয়াজ টু ফলো হিজ প্রে, মানে ও এখন একটা কথাই ভাবছে যে আমি কিভাবে আমার প্রে মানে আমার শিকারের কাছে পৌঁছাতে পারবো এই ট্র্যাকটা ফলো করে। তার মানে এই ফিয়ার্স ইন্টেন্ট করার থেকে বোঝা যাচ্ছে দ্যাট স্নেক ইজ
স্ট্রং উইল মানে ভীষণ প্রবল ইচ্ছা, এবং এ সিঙ্গেল মাইন্ডেড মানে এর মাইন্ডটা এক সময় একটা দিকেই কাজ করে, অ্যান্ড উইচ ইজ এ গ্রেট কোয়ালিটি এভরি ওয়ান শুড হ্যাভ। তো সেই কোয়ালিটাই ওই স্নেকের আছে। উই স্কেয়ারসলি থট, উই স্কেয়ারসলি মানে অলমোস্ট নট, তার মানে এইবারে বলছে আমরা এগুলো ভেবে কোনো ক্লুই পাচ্ছিলাম না যে ও কোন ট্র্যাকটা ফলো করছে বা কোন প্রেটার পিছনে গেছে, অ্যান্ড কোন প্রেটার পিছনে এরকম ফিয়ার্স ইন্টেন্ট নিয়ে ও তারা করছে। বাট এখান থেকে আরেকটা জিনিস আমরা কি বুঝতে পারছি যে বাট দ্যাট স্নেক ইজ অ্যাকচুয়ালি স্ট্রং উইলড, মানে এমনভাবে ওর মুভমেন্টটা ছিল, বোঝা যাচ্ছিল কি ও কিন্তু প্রেটার কাছে যাবেই। নাও পরে দুটো লাইন যাই। As we stood, our eyes went with him as he went. এইবারে কিন্তু যেহেতু এবারে একটা তার মানে একটা ভয় বিস্ময় এই দুটোর একটা সংমিশ্রণ যিনি দেখছেন তার মাইন্ডে হচ্ছে যে হোয়াট শুড আই ডু, আমার কী করা উচিত এখন, আমার কি এখন বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে থাকা উচিত বা ভয়ে পালিয়ে যাওয়া উচিত? এবারে চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে আছে। এর পরের লাইনগুলোতে কিন্তু এটাই আমরা দেখতে পাবো। দেখো এখানে কি বলছে, স্টিল অ্যাজ উই স্টুড, এইসব দেখো স্টিল আমরা কিন্তু ওখানেই দাঁড়িয়েছিলাম, স্টিল অ্যাজ উই স্টেড, আর আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, আমাদের চোখগুলো আমরা দেখলাম যে সাপটা যে দিকে যাচ্ছিল আমাদের চোখগুলো ওই সাপটাকে ফলো করছিল। এখানে দুটো কথা আছে, আর আইজ ওয়েন্ট উইথ হিম, আমরা যদি আইজে জোর দিই তার মানে বলতে চাইছে যে আমাদের এতটাও সাহস ছিল না যে উই উইল ফলো দ্য স্নেক, যে দেখি স্নেকটা কোথায় যাচ্ছে, বিকজ we know because we know how dangerous a snake can be. ওকে, কিন্তু আবার মানে আবার আমরা এত বিস্ময়ভীত হয়ে গেছিলাম যে উই ক্যানট মুভ অ্যাওয়ে ফ্রম দ্য, যে ওখান থেকে পালিয়ে যাবো সেটাও করতে পারছিলাম না। তাহলে আমরা কি করছিলাম, আমরা শুধু চোখ দিয়ে ওই অভিভূত হয়ে উই ওয়ার অ্যাকচুয়ালি ফলোয়িং দ্য মুভমেন্ট অফ দ্যাট স্নেক। এটা একটা পয়েন্ট অফ ভিউ। আরেকটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে দেখো, আর আইজ ওয়েন্ট উইথ হেম অ্যাজ হি ওয়েন্ট। আচ্ছা, এখানে একই লাইনে সেম ওয়ার্ড দুবার ইউজ করা আছে, ওয়েন্ট দুবার ইউজ করা, দেখো অ্যাজ আর আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট। নাও যারা কবিতা লেখেন তারা কিন্তু এটা সচরাচর ইউজ করে না। ওয়াই? বিকজ ওয়েন্ট একই ওয়ার্ড একই লাইনে দুবার। বাট এইখান থেকে কিন্তু জুডিথ রাইট একটা ইমপ্রেশন দিতে চাইছেন, যেটা আমি তোমাকে বললাম যে ওর আর ভাবার ক্ষমতা ছিল না, মানে উনি বুঝতে পারছেন আস্তে আস্তে ওনার চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, এবং ওই সাপটা দ্যাট স্নেক এবং ওই স্নেকটার মিস্টিরিয়াস গতিবিধি এবং ওই সৌন্দর্য এবং ওর উপস্থিতি, স্নেকটার উপস্থিতিটা আস্তে আস্তে কী করছিল, অভিভূত করে দিচ্ছিল কাকে, ওই যে দেখছিল ওনাকে, বা এখানে যদি আমি জুডিথ রাইট ধরি ওনাকে। সো দ্যাট ইজ দ্য রিজন উনি আর শব্দ খুঁজে পাচ্ছিলেন না, দ্যাট ইজ দ্য রিজন দুবারই উনি ওয়েন্ট ইউজ করেছেন। ওকে, আর এখানে গাইজ এখানে আছে আর আইজ ওয়েন্ট উইথ হিম, এখানে হিম মানে তো স্নেকটাকে বলা হচ্ছে, স্নেক ইজ নট এ পার্সন, তাহলে কেন একে হিম বলা হয়েছে? এটাও একটা লিটারেরি ডিভাইসে এটা ইউজ করা হয় যদি কোনো লায়নকে বা টাইগারকে, কোনো অ্যানিমেলকে আমি যদি হিম বা হার, যাই হোক এটা যদি আমরা সম্বোধন করি, দ্যাট মিনস হিউম্যান লাইক কোয়ালিটিস দিই, তার মানে উই আর পেইং রেসপেক্ট টু দ্যাট অ্যানিমাল, এবং আউট অফ রেসপেক্ট ওটাকে অ্যানিমাল না বলে আমরা হিউম্যানের সঙ্গে তুলনা করছি। দ্যাট ইজ দ্য রিজন ওই হিম কথাটা ইউজ করা হয়েছে। বাট এখানে অ্যাকচুয়ালি বিকজ স্নেক ইজ অ্যান অ্যানিমাল, এর কাছে কিন্তু ইট কথাটা ইউজ করা উচিত ছিল। তাহলে এখানে তিনটে পয়েন্ট অফ ভিউ আছে, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, আই হোপ ইউল আন্ডারস্ট্যান্ড। সো দিস ইজ দি থার্ড স্ট্যান্জা, এন্ড now we will go to the fourth stanza. Guys, fourth stanza, first line is cold, dark, and splendid he was gone into the grass that hid his prey. Okay. Guys, এখানে cold, dark, and splendid he was gone. তাহলে এই থার্ড স্ট্যান্জার ফোর্থ স্ট্যান্জার ফার্স্ট লাইনে আবার ওই দ্য গ্রেট ব্ল্যাক ওখানে যখন পড়েছিলাম, সেটা দ্য গ্রেট ব্ল্যাক তিনটেই কিন্তু অ্যাডজেক্টিভ একটা অপরকে কী করছে, হেল্প করছিল। দ্য গ্রেট ব্ল্যাক মানে ইটস পাওয়ারফুল, ইটস ফিয়ারলেস অ্যান্ড ইট ক্যান, এবং এটা থেকে অনেক ডেঞ্জারের আশঙ্কা আছে। কিন্তু এখানে দেখো কোল্ড অ্যান্ড ডার্ক, ঠিক আছে, কোল্ড মিনস ঠান্ডা, ইটস এ সিম্বল অফ ডেথ। ওকে, তার মানে এটা বলতে যাচ্ছে যে স্নেকস তারা তোমার মৃত্যুর কারণ হতে পারে। দ্যাটস ওকে। ডার্ক, অগেইন ডার্ক মানে দ্য কালার অফ দ্য স্কেলস, আমরা বলতে হয়তো কালো অনেক পুরনো হয়ে গেলে কোনো স্নেক দে বিকাম ডার্ক। তো আবার ডার্ক হচ্ছে অন্ধকার, অন্ধকার মানে ইভেল, মানে
which is also dangerous. তাহলে এই দুটো পরপর নেগেটিভ অ্যাডজেক্টিভস, কোল্ড অ্যান্ড ডার্ক, দ্যাটস ওকে, দ্যাট ইজ ইউজড ফর দ্য স্নেক, স্পেশালি আ হান্টিং স্নেক। বাট অ্যান্ড স্প্লেন্ডেড, অল অফ এ সাডেন স্প্লেন্ডেড কথাটা হচ্ছে ইটস এ পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ভীষণ স্প্লেন্ডিড মিনস অসাধারণ এবং ইন এ পজিটিভ সেন্স। তাহলে কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড কী করে হয়? এই ধরনের ইউজ করাকে বলা ইটস এ লিটারারি ডিভাইস। এই ধরনের স্টাইল যখন পোয়েমে ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড জেক্সটাপোজিশন। আমি আরেকবার রিপিট করছি, দ্যাট ইজ কল্ড জেক্সটাপোজিশন। হোয়াট ইজ জেক্সটাপোজিশন? জেক্সটাপোজিশন মানে দুটো ওয়ার্ডকে ইউজ করা হবে, কিন্তু একটা অ্যাডজেক্টিভ তার পরের অ্যাডজেক্টিভটাকে কিন্তু হেল্প করবে না, দে উইল অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে দে আর অপোজিট। এখানে ঠিক ওইটাই ইউজ করা যায় আমাদের হচ্ছে ডার্ক আবার স্প্লেন্ডেড। তার মানে কি বলা হচ্ছে, আগেন জুডিথ রাইট এটাই বলার চেষ্টা করছেন, ইভেন দো ইট ক্যান কজ ইউ ডেথ, এটা কিন্তু তোমার মৃত্যুর কারণ হতে পারে। ইভেন দো ইট ইজ ডার্ক মানে এটা ইট ক্যান গিভ ইউ নাইটমেয়ার্স। তুমি একটা সাপ দেখে নাইটমেয়ার্স দেখতে পারো, বলো না, রাত্রে মানে খুব রাত্রে বাজে ভয়ানক স্বপ্ন যেগুলো হয় রাত্রে। বাট at the same point of time, if you stay, মানে উনি সেই একই মেসেজ দিচ্ছেন, if you stay away from it, তুমি যেটা থেকে দূরে থাকো and just enjoy the beauty of the snake, and if you don't disturb the snake, if you don't come on that snake's way, তুমি যদি ওই সাপটার রাস্তায় না আসো, তোমার ক্ষেত্রে কিন্তু it would be a splendid, মানে ওই স্নেকটাই তোমার কাছে স্প্লেন্ডিড হয়ে যাবে। So that juxtaposition is used in that line. He was gone, তাহলে এবার কি হলো, সাপটা এবারে চলে গেছে। ইনটু দ্য গ্রাস দ্যাট হেড ইজ প্রে, তার মানে ওইভাবে ওই মুভমেন্ট নিয়ে সাপটা কী হলো, যারা দেখছিল তারা দেখতে পেলো যে ওই ঘাসের মধ্যেই হারিয়ে গেল। কোন ঘাসের মধ্যে? যে ঘাসগুলো ওর প্রে মানে ওর শিকারটাকে লুকিয়ে রেখেছিল। ওকে, আগেন তাহলে এখানে বোঝা যাচ্ছে ওই ঘাসটাকে প্রথমেই আমরা বোঝা পার্সনিফিকেশন, মানুষই লুকিয়ে রাখতে পারে, একটা ঘাস তো লুকিয়ে রাখতে পারে না, কিন্তু এই ঘাসগুলোকে কি হিউম্যান লাইক কোয়ালিটিস দেওয়া হচ্ছে। এনিওয়েজ আমরা পরের দুটো লাইনে চলে যাই। উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, লুকস অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন। তারপরে যখন সাপটা চলে গেছে, দেন তারা আবার সম্বিত ফিরে পেয়েছে এবং তারা বুঝলো যে তখন তারা একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, কি ফাইনালি দ্য স্নেক ইজ গন। দুটো কারণ হতে পারে, ফাইনালি দ্য স্নেক ইজ গন, সো দে আর হ্যাপি যে এখন আর আমাদের কোনো বিপদ নেই। আবার আরেকটা হতে পারে যে দীর্ঘ নিঃশ্বাসটা এই জন্য ওরা নিল যে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখলাম, এত সুন্দর একটা ক্রিচার, একটা নেচারের ক্রিচার দেখলাম, যেটা আমাদের সামনে দিয়ে চলে গেলো, সেটাকে হয়তো আর কোনো দিন আমরা দেখতে পাবো না। সো ইউ ক্যান ইউজ ইট ইন বোথ ওয়েজ। তারপরে কী করলো, যখন ওই সাপটা চলে গেল, লুকড অ্যাট ইচ আদার, মানে যারা দেখছিল দে লুক, তারা একজন অন্যজনের দিকে তাকালো, অ্যান্ড ওয়েন্ট অন, এবং তারা নিজেদের রাস্তায় যেদিকে যাচ্ছিল সেদিকে চলে গেল। এখানে কিন্তু এর পরে এখানেই শেষ করে, দ্যাট মিনস দে লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড দে ডিডন্ট সে এনিথিং, তারা কিন্তু কিছু কথা বলেনি। দ্যাট মিনস এখান থেকে তারা চুপচাপ ছিল এবং সেই নিঃশব্দে ওখান থেকে চলে গেল। দ্যাট মিনস দে রিয়েলাইজ সামথিং, তাদের মধ্যে কিছু একটা অনুভূতি হলো, দে রিয়েলাইজ সামথিং, দে অ্যাকচুয়ালি রিয়েলাইজড কি they realize something about the nature, কি how beautiful the nature is. আবার যদি আমরা এই নেচারকে সাপোজ, এটাও তো হতে পারতো যে সাপোজ ওই সাপটার রাস্তাতে ওরা যদি চলে আসতো, তাহলে দে ক্যান বি ডেড, তারা মারাও যেতে পারতো বিকজ অফ দ্য ডেডলি স্নেক। সেটা হয়নি, তাহলে এটাও বোঝা যাচ্ছে যে উই শুড নট ইন্টারভিন। ওদের মধ্যে এই অনুভূতিটাও হলো যে তাহলে আমাদেরকে নেচার যেরকম সেরকমই রেখে দেওয়া উচিত। আসলে নেচার ইজ পারফেক্ট বিকজ প্রথমে দেখা আবার গ্রেস কথাটা ইউজ করা হচ্ছে, দ্যাট মিনস নেচার ইজ ক্রিয়েটেড বাই গড, দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। আমাদের কোনো রোল নেই এই নেচারটাকে আরও বিউটিফাই করাতে। দ্যাট মিনস এই অনুভূতিটা দুজনেরই হলো, দ্যাট ইজ দ্য রিজন। এই রিয়েলাইজেশন হওয়ার ফলে তারা কী হলো, তারা চুপচাপ সেখান থেকে চলে গেল। এখান থেকে কিন্তু আমরা গাইজ দিস ইজ দি লাস্ট লাইন। নাও এখানে আরেকটা ব্যাপার বলে দিকে, যে প্রথমে আমি বলেছিলাম যে রিদম প্যাটার্ন আছে এ বি এ বি এ বি এ বি, সেটা ফার্স্ট তিনটে স্ট্যান্ডার্ড। লাস্ট টাইম যদি কী হচ্ছে এ বি বি এ, এটা একটা কারণেই করা হচ্ছে, জুডিথ রাইট এটাই বোঝানোর চেষ্টা করছেন যে ওই সাপটা দেখে এবং ওর ওই মুভমেন্ট দেখে তাদের সব এলোমেলো হয়ে গেছিলো রিদমটা, মানে ও আর ভাষা খুঁজে পাচ্ছিল না। তার ফলে প্রথম তিনটেতে কিন্তু এ বি হয়েছে, তারপরে লাস্ট স্ট্যান্ডাতে আবার এ বি বি হয়েছে। এবার তোমরা বলতে পারো যে স্যার থার্ড স্ট্যান্ডাতেই তো সাপটাকে ওরা দেখে অভিভূত হয়েছিল, তা থার্ড স্ট্যান্ডাতে এ বি কেন হলো? এটাতে কবি এটাও বোঝাতে চাইছেন যে ইভেন দো
উনি এই সাপটাকে দেখে হি অর শি মানে যেই ছিল দেখছিল স্কেয়ার্ড, কিন্তু উনি প্যানিক করেন, মানে একদম যে ভয় ওকে পুরো কাবু করে নেয়নি। উনি তাও নিজেকে কম রেখেছিলেন এবং নিজের ব্যালেন্সটা বজায় রেখেছিলেন। তার ফলে ওই স্ট্যান্ডাগুলোতেও রিদম প্যাটার্নে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যখন সাপটা চলে গেল, যখন দেখলো আর বিপদ নেই, তখন আর যে দেখছিল সে নিজেকে ঠিক রাখতে পারলো না, ওর মনটা পুরো উথাল পাতাল হয়ে গেল। দ্যাট ইজ দ্য রিজন ওই লাস্ট স্ট্যান্ডাতে ওই রিদমটা চেঞ্জ হচ্ছে। ওকে, সো আই হোপ গাইজ ইউ লাইক দিস পোয়েম। আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড যখন আমি তোমাদের কাছে এক্সপ্লেন করলাম আই অলসো এনজয়েড ইট লট। আই হোপ ইউল অলসো এনজয় ইট। অ্যান্ড একটা জিনিস মনে রাখতে হবে, উই হ্যাভ টু রেসপেক্ট দ্য নেচার। ইফ ইউ ডোন্ট রেসপেক্ট দ্য নেচার, আমি তোকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ওই যে সাপটা ওই যেখান দিয়ে যাচ্ছিল না, ইফ উই আমরা যদি সেই জায়গায় যে একটা বাড়ি করি, অবভিয়াসলি তাহলে সাপের আর জায়গা কোথাও থাকবে না থাকার। সো হোয়াট উইল দ্য স্নেক ডু? স্নেক উইল কাম টু আওয়ার হাউস অ্যান্ড দে উইল স্টার্ট লিভিং হিয়ার, বিকজ আমরা তাদের বাড়ি নিয়ে নিচ্ছি। ওরা কিন্তু আমাদের বাড়িতে থাকতে আসবে না আনলেস আমরা ওদের ওখানে থাকতে। দ্যাট ইজ দ্য রিজন। তার মানে এখানে বলতে যাচ্ছে যে আমাদের সংরক্ষণ করা উচিত নেচারকে যতটা সম্ভব। ওকে guys, thank you for watching, thank you for listening. My name is Kutubuddin. Have a beautiful day. Tara.